আমার নাম মাধুরী। আমার সব ভাই বোনেদের বিয়ে হয়ে গেছিল। কিন্তু আমার এখনো বিয়ে হয়নি। আমার বয়স ২৫ বছর। আমাকে যখন কোনো ছেলে দেখতে এসে পছন্দ করত, তখন হয়তো আমার বাবা-মাকে তাদের কোনো কিছু পছন্দ হতো না। বা আমাদের কোনো ছেলেকে পছন্দ হলে ছেলেপক্ষ থেকে হয়তো আমাদের কোনো কিছু পছন্দ হতো না। এইভাবেই আমার বয়স ২৫ বছর হয়ে যায়। তারপর একদিন আমার জন্য একটা সম্বন্ধ আসে এবং আমার বাবা বলে, এরকমভাবে খুব বেশি দেখাশোনা করতে গিয়ে আমার মেয়ে ২৫ বছর হয়ে গেছে। এই সম্বন্ধটা একটু ভালো হলেই মাধুরীর বিয়ে দিয়ে দিব। সেদিন আমাকে ছেলেটির মা, ভাই এবং ছেলেটি নিজে দেখতে এসেছিল এবং তারা আমাকে পছন্দ করেছিল। আমার বাবা-মা যখন তাদেরকে দেখতে যায় তখন পছন্দ করেছিল। ছেলেটা তো খুব বেশি বড়লোক ছিল না, মোটামুটি ভালোই ছিল। নিজে একটা কাজ করত এবং বাড়ির সংসার চালাতো। ছেলেটির বাবা অনেক আগেই মারা গেছিল। তাদের খুব ছোট ফ্যামিলি, তাদের ফ্যামিলিতে তারা মোট ৩ জন। তাই আমার বাবা আর বেশি কিছু বাড়বিজ করেনি। সম্বন্ধটা পছন্দ করেছিল এবং আমার বিয়ে এই ছেলেটির সঙ্গে পাকা করে দেয়। বিয়ে পাকা হওয়ার কিছুদিন পরে আমার শাশুড়ি এবং দেওর আমাদের বাড়িতে আসে। সেদিন আমি আমার দেওরকে লক্ষ্য করেছিলাম। আমার দেওরের নাম আদিল। সে কেমন যেন একটা মুচকি মুচকি হাসছিল এবং আজবভাবে ব্যবহার করছিল। আমার সেদিনই কেমন যেন মনে হয়েছিল তাকে দেখে। তার কিছুদিন পরে বিয়ে হয়ে চলে আসি শ্বশুরবাড়িতে। প্রথম দিন শ্বশুরবাড়িতে খুব ভালোই কেটেছিল। আমার শাশুড়ির ব্যবহার খুব ভালো লেগেছিল। আমার শাশুড়ি আমাকে প্রথম দিনই বলে দিয়েছিল, তুমি এই বাড়িতে বউয়ের মতো নয়, আমাদের মেয়ের মতো থাকবে। ওদিকে আমার বিয়ের আগে শুনেছিলাম আমার দেওরের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তাই সেদিন রাতের বেলা আমার বরকে বলেছিলাম, তোমার ভাইয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি যেখানে জব করছো তোমার ভাইকেও সেখানেই নিয়ে যাও, তোমরা ২ ভাই একসঙ্গে জব করবে, ওরও তো কিছুদিন পরে বিয়ে আছে। বর তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে আমাকে বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, এই ব্যাপারে পরে কথা হবে। পরের দিন আমার দেওরের আজব ব্যবহারের উপরে আমার নজর যায়। সে মুখের মধ্যে কী যেন একটা চিবোচ্ছিল। প্রথমে আমি ভেবেছিলাম সে হয়তো চুইংগাম চিবোচ্ছে, কিন্তু সে মুখটাকে এমন এমন ভঙ্গি করছিল, মনে হচ্ছিল যেন ও যেটা খাচ্ছে সেটা খুবই খারাপ একটা জিনিস। এবং সে সবসময় মুচকি মুচকি হাসতো। প্রথমে আমার দেওর আদিলের এরকম অঙ্গিভঙ্গি দেখে ভয় লাগতো, কিন্তু সে আমার সঙ্গে অত কথা বলতো না এবং আমাকে কখনো বিরক্তও করতো না। সেদিন হঠাৎ করে দেখি তার পকেট অনেক মোটা হয়ে উঁচু হয়ে ফুলে আছে এবং সেদিনও সে মুখের মধ্যে কী যেন একটা চিবোচ্ছিল এবং আমার শাশুড়ির ঘরের মধ্যে ঢুকে গেল। তার অত মোটা শার্টের পকেট দেখে আমি ভেবেছিলাম ওই পকেটের মধ্যে হয়তো কিছু গিফট ভরা আছে, যেটা সে নিজের মাকে দিতে চায়। মায়েদেরও অধিকার আছে গিফট পাওয়ার এবং এটা খুব ভালো কথা যে কোনো ছেলে তার মায়ের জন্য গিফট নিয়ে আসছে। আমি এটা দেখে অনেক খুশি হয়েছিলাম। আদিল তখন শাশুড়ির ঘরের ভিতর ঢুকে দরজাটাকে লাগিয়ে দেয়। সেদিন রাতের বেলা বর যখন বাড়ি আসে, খাওয়া দাওয়ার পরে আমি বরকে বলেছিলাম, আমাদের তো নতুন বিয়ে হয়েছে, তুমি তো এখনও আমাকে একটা গিফটও দাওনি, আর দেখো তোমার ভাই মায়ের জন্য সুন্দর গিফট নিয়ে এসেছে। আমি আজকেই দেখেছিলাম তার জামার পকেট অনেক মোটা এবং উঁচু হয়েছিল। আমি বুঝে গেছিলাম ওই পকেটের মধ্যে কোনো কিছু গিফট ভরা আছে এবং সেটা নিয়ে তোমার মায়ের ঘরে ঢুকে যায়। আমার বর তখন বলে, ওটা কোনো গিফট ছিল না, ধীরে ধীরে তুমি সব কিছু জেনে যাবে, আর তুমি আমার কাছে কি গিফট নেবে সেটা বলো, তোমাকে এনে দিব। আমি তখন বরকে বলেছিলাম, আমার জন্য তোমার যেটা ভালো লাগবে তুমি নিজে পছন্দ করে সেটা নিয়ে আসবে। আমার বর আমাকে খুবই ভালোবাসতো এবং এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম যে এই বাড়ির ছেলেরা তার মাকে কত ভালোবাসে। কোনো ছেলে যদি তার মাকে ভালোবাসবে, সে তার বউকেও অবশ্যই ভালোবাসবে। সেদিন অর্ধেক রাতে দেখি বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। বুঝতে পারছিলাম কেউ বকাবকি করছে। পরে জানতে পারি আমার শাশুড়ি দেওরকে অনেক বকাবকি করেছে। আমি তখন বরকে উঠিয়ে বলি, তোমার মা এত রাতে আদিলকে কেন বকাবকি করছে, তুমি একটু তাদের রুম থেকে দেখে এসো। বর বিছানায় উঠে বসে আমাকে বলে, তোমাকে ওই দিকে কান দিতে হবে না, মায়েরা সবসময় তার বাচ্চাদের ভালো চায়। আমার ভাই নিশ্চয়ই কিছু ভুল কাজ করেছে, যার জন্য মা তাকে বকাবকি করছে, এতে চিন্তা করার কিছু নেই, তুমি চুপচাপ শুয়ে পড়ো।
আমার থেকে মা ভালো বোঝেন, তাই মা যা করছে তা করতে দাও এবং তুমি চুপচাপ শুয়ে পড়ো। দিন দিন এই বাড়ির লোকেদের ব্যবহার আমার কেমন যেন মনে হচ্ছিল। বরের কথা মতো কোনো দিকে কান না দিয়ে আমি চুপচাপ শুয়ে পড়ি। এদিকে সারা সারা দিন আমার দেওর ঘরের মধ্যে থাকতো এবং কি না জানি সে মুখের মধ্যে চিবোতে থাকতো। আর প্রত্যেক দিনই জামা ও প্যান্টের পকেটের মধ্যে কিছু নিয়ে শাশুড়ির ঘরের মধ্যে ঢুকে যেত। আদিলের আজব আজব মুখের অঙ্গিভঙ্গি দেখে এবং শরীরের হাবভাব দেখে আমার ভালো লাগতো না। সেদিন আমি বরকে বলেছিলাম, তোমার ভাই সারা সারা দিন ঘরে থাকে, কোনো কাজও করে না, তুমি ওকে নিজের সঙ্গে করে নিয়ে যাও না কেন? যখনই এই কথাটা বলতাম বর আমার কথাটাকে ঘুরিয়ে দিত। সেদিন না পেরে আমি বরকে বলেছিলাম, তোমার ভাইয়ের পকেট প্রত্যেক দিনই উঁচু হয়ে ফুলে থাকে, সে ওই পকেটের ভিতর কি নিয়ে গিয়ে তোমার মাকে দেয়? বর তখন বলে, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, পরে এই ব্যাপারে কথা হবে, ধীরে ধীরে তুমি সব কিছু জানতে পারবে। আমার খুব জানতে ইচ্ছে করছিল যে এই বাড়ির লোকেদের আসল ব্যাপারটা কি। কিছু তো একটা গণ্ডগোল আছে যেটা এই বাড়ির লোক আমাকে বলতে চায় না। সেদিন শাশুড়ি আমাকে বলে, বৌমা আজ তুমি জামা কাপড়গুলো একটু কেচে দিও। আমার যা বয়স হয়েছে ওতে হাঁটাচলা করতেও আমার খুব কষ্ট হয়। হাঁটু ব্যথা, কোমর ব্যথা নিয়ে সারা সারা দিন আমি অস্থির থাকি। আমি তখন শাশুড়িকে বলি, আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি বাড়ির সমস্ত কাজ একা হাতে সামলে নিতে পারবো। বিয়ের পরে শাশুড়ি মা আমার প্রত্যেকটা কাজে সাহায্য করতেন। যেমন সকালে উনি তরি তরকারিগুলোকে কেটে রেখে দিতেন যাতে আমার রান্না করতে সুবিধে হয়। সবার জামা কাপড়গুলোকে বের করে ওয়াশিং মেশিনের কাছে রেখে দিতেন। এতে আমাকে কারো জামা কাপড় খোঁজাখুঁজি করতে হতো না। উনার কষ্ট হতো, তাও যতটা পারতেন আমাকে সাহায্য করতেন। সেদিন জামা কাপড়ের পরিমাণ কম ছিল, তাই আমি ভাবলাম আরও 2-4টে জামা সবার ঘর থেকে খুঁজে নিয়ে আসি। আমার বরের আরও 2টো জামা বের করি, আমার নিজের কয়েকটা জামা বের করি এবং আমার শাশুড়িরও বেশ কয়েকটা শাড়ি খুঁজে বের করি। তারপর আমি দেওরের রুমে চলে আসি। তার রুম থেকেও বেশ কয়েকটা জামা কাপড় বের করতেই দেখি একটা জামার পকেট অনেক মোটা এবং উঁচু হয়ে ফুলে আছে। আমার শাশুড়ি সাধারণত আমার দেওরের কোনো কাজ আমাকে করতে দিত না, উনি নিজেই আমার দেওরের সমস্ত কাজ করতেন। আমি ভেবেছিলাম আজ দেখতে পাবো দেওরের পকেটের মধ্যে কি এমন জিনিস আছে। সেই জামার পকেটে হাত দিতেই আমার শাশুড়ি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে আমার হাত থেকে আদিলের জামা কাপড় নিয়ে নেন এবং বলেন, আদিলের জামা কাপড় তোমাকে কাচার দরকার নেই, আমি কেচে নিব, তুমি এখন আদিলের ঘর থেকে চলে যাও। আমি খুবই আশ্চর্য হয়েছিলাম শাশুড়ির এই রকম ব্যবহার দেখে। কি এমন ছিল দেওরের পকেটের ভিতর যেটা আমার শাশুড়ি দেখতে দেয়নি? শাশুড়ির এই রকম ব্যবহার দেখে আমার মনে আরও প্রশ্ন জাগে এবং কৌতূহল বাড়ে এই বাড়ির লোকেদের সত্যি কথা জানার। সেদিন রাতের বেলা শুয়েছিলাম এবং উঠোনের মধ্যে জল পড়ার আওয়াজ পাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম, এত রাতে উঠোনের মধ্যে কে জল ফেলছে? আমি তখন জানলা দিয়ে উঁকি মেরে দেখেছিলাম। আমার বর বুঝতে পারেনি আমি বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে উঁকি মারছি। জানালা দিয়ে দেখতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ অর্ধেক রাতে কেন আমার শাশুড়ি দেওয়ারের জামা কাপড় লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। চুপচাপ কাপড়গুলোকে উনি কেচে দিয়ে উঠোনের এক কোণায় মেলে দিয়েছিলেন। যেই কাপড়গুলো সকালবেলা আমার হাত থেকে আমার শাশুড়ি কেড়ে নিয়েছিলেন, সেই কাপড়গুলোই কেচে মেলে দিয়েছিলেন উঠোনের এক কোণায়। তার পরের দিন রাতের বেলা যখন আমার শাশুড়ি দেওরের উপর রাগারাগি ও চিৎকার চেঁচামেচি করছিল, তখন আমি বরকে বলেছিলাম, তোমার মা প্রত্যেক দিন দেওরকে বকাবকি কেন করে? তুমি কিছু বলো না কেন? তোমার ভাই তো সারাদিন শান্ত হয়ে থাকে, সে তো কাউকে বিরক্ত করে না, তাহলে তোমার মা রাতের বেলা প্রত্যেক দিন ওকে বকাবকি কেন করে? আমার বর তখন বলে, তুমি ওদের প্রত্যেকটা ব্যাপারে দখল আন্দাজি কেন করতে যাও? ওদের ব্যাপার ওরা দেখে নিবে। আমার বরও প্রায় দিন আদিলকে বকাবকি করত। আদিল তো সেরকম কিছু করতো না, কিন্তু তাও কেন আমার শাশুড়ি এবং আমার বর আদিলকে দেখতে পারতো না? এটা দেখে আমার খুবই খারাপ লাগতো। এবং আমার শাশুড়ির একটা জিনিস নোটিস করেছিলাম, সেটা হচ্ছে আমার শাশুড়ি তার বড় ছেলেকে বেশি ভালোবাসতো, কিন্তু ছোট ছেলের উপরে সবসময় রাগ দেখাতো এবং প্রত্যেক দিন রাতে আদিলকে ঘরে ভরে দরজা লাগিয়ে তার উপরে বকাবকি করত। একদিন তো রাতের বেলা শাশুড়ি আমাদের রুমের দরজায় খটখট করে। খটখট করা দেখে আমার বর ও আমি বিছানায় উঠে বসে যাই।
আমি বরকে বলি, এত রাতে কে দরজা ঠকঠক করছে, তাড়াতাড়ি গিয়ে দেখো। আমার বর তাড়াতাড়ি করে গায়ে জামা দেয় এবং দরজা খুলে দেখে শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমিও তাড়াতাড়ি বিছানা থেকে নেমে আসি। তখন আমার শাশুড়ি বরের হাত ধরে বাইরে নিয়ে যায় এবং কানের মধ্যে আস্তে করে ফিসফিস করে কিছু বলে। আমার বর তখন তাড়াতাড়ি চুলটা আঁচড়ে নেয় এবং বাড়ির বাইরে চলে যায়। তখন কেউ আমাকে বলেনি যে বাড়িতে কি হচ্ছে। রাত তখন ৩টে বাজে। সারা রাত আমি ভাবতে থাকি যে ব্যাপারটা কি। শাশুড়ি আমার বরের কানে কি এমন ফিসফিস করে বলেছিল এবং বর এত তাড়াতাড়ি করে ঘরের বাইরে কেন গেছিল। সকালবেলা যখন বর বাড়ি আসে তখন জানতে পারি কাল সারা রাত আদিল বাড়িতে ছিল না এবং তাকে খোঁজার জন্য বর রাতের বেলা বাড়ির বাইরে গিয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, এত বড় একটা ছেলেকে খোঁজার কি দরকার? সে তো তার বন্ধুর বাড়িতেও যেতে পারে। এই বাড়ির কিছুই আমাকে ঠিক লাগছিল না। সেদিন বিকেলের দিকে আমার শাশুড়ির ছোট বোন বাড়িতে আসে তার ছেলের বিয়ের নেমন্তন্ন দিতে। সাধারণত আমাদের বাড়িতে কোনো লোকজন আসতো না। সেদিন আমি প্রথম আমার বরের বাড়িতে আত্মীয় দেখেছিলাম। শুনেছিলাম আমার শাশুড়ির সঙ্গে তার ছোট বোনের সম্পর্ক ঠিক নেই, শুধুমাত্র আমার বরের খাতিরে নেমন্তন্ন করতে এসেছে। একদিন আমার শাশুড়ির সঙ্গে পাড়ার একটা কাকিমার ঝগড়া হয়। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখি ওই বাড়ির কাকিমা তাদের বাড়ির সমস্ত নোংরা ঝাঁট দিয়ে আমাদের বাড়ির দরজার সামনে রেখে দিয়েছে। আমার শাশুড়ি ওটা নিয়ে ঝামেলা করছিল এবং বলছিল, তোমার বাড়ির নোংরা ওই বড় ডাস্টবিনে না ফেলে আমাদের বাড়ির সামনে প্রত্যেকদিন জমা করে রেখে দাও। আমার ছেলেকে বলে তোমার ব্যবস্থা করছি। আমি কিছু বলি না তাই তুমি এরকম ব্যবহার করছো। তখন ওই পাশের বাড়ির কাকিমা বলে, কিছু বলবা কি করে? কিছু বলার মুখ তো নেই তোমাদের। তোমাদের তো লজ্জা করা উচিত। সবাই চুরি পরে বসে আছে বাড়িতে। তোমার বাড়ির পুরুষেরা তো পুরুষ নামেই কলঙ্ক। তোমার বাড়ির ছেলেরা তো সব মহিলা। অনেক উল্টোপাল্টা কথা বলে ওই কাকিমাটা চলে যায়। আমার খুবই খারাপ লেগেছিল যখন ওই কাকিমাটা আমার বর ও আদিলের ব্যাপারে এরকম নোংরা কথা বলেছিল। আমার শাশুড়ি তখন চোখের জল ফেলতে ফেলতে ঘরের ভিতর ঢুকে যায়। শাশুড়ির মন খারাপ দেখে আমি আর কিছু সাহস পাইনি বলার। সেদিন আমার মনে প্রশ্ন হয়েছিল, কেন কাকিমাটা এইরকম কথা বলেছিল যে আমাদের বাড়ির ছেলেরা ছেলে নয়, তারা সব মহিলা। কিন্তু আমি এর উত্তর খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একদিন আমার বাক্স খুলে দেখি অনেকগুলো জিনিস তার মধ্যে নেই। বিয়ের পরে মেয়েরা অনেক জিনিসপত্র পায়, যেমন আর্টিফিশিয়াল গয়না, অনেক কাপড় চোপড় ও কসমেটিক্সের জিনিস। আমি তখন ভাবছিলাম বাক্স থেকে এতগুলো জিনিস কে চুরি করে নিয়েছে। আমাদের বাড়িতে তো মেয়ে মানুষ আমি ও আমার শাশুড়ি, কিন্তু আমার শাশুড়ি এত বয়স্ক মানুষ এইসব জিনিস দিয়ে কি করবে। তারপরে ভেবেছিলাম হয়তো আমার শাশুড়ি এই জিনিসগুলো আমাকে না বলেই কাউকে দিয়ে দিয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম শাশুড়িকে জিজ্ঞেস করব, এই জিনিসগুলো উনি আমাকে জিজ্ঞেস না করে কেন দিয়েছেন। পরে ভাবলাম জিজ্ঞেস করলে হয়তো শাশুড়ি খারাপ ভাববে, ওই জন্য আমি আর কিছু বলিনি। কিন্তু মাঝে মধ্যেই দেখতাম আমার কিছু কিছু জিনিস খুঁজে পাওয়া যেত না এবং কিছুদিন পরে ওই জিনিসগুলো ঘরের এখানে সেখানে পড়ে থাকতো। আমি বুঝতে পারতাম না এই কাজটা কে করছে, কে আমার জিনিস এরকমভাবে এখানে সেখানে ফেলে রাখে। সেদিন আমার শাশুড়ির ছোট বোনের ছেলের বিয়েতে যাওয়ার জন্য আমি ২-৩টে শাড়ি বের করেছিলাম এবং বেশ কিছু গয়নাগাটিও বের করে রেখেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কোন শাড়ির সঙ্গে কোন গয়নাগুলো পরলে ভালো লাগবে। আমি শাড়ি এবং জুয়েলারিগুলো দেখে ভাবছিলাম, ঠিক সেই সময় কেউ আমার দরজা খুলল। আমি ভেবেছিলাম বর এসেছে, তাই দরজার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করি, এই ৩টে শাড়ির মধ্যে কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে বুঝতে পারছি না। পেছন দিকে ঘুরে তাকাতেই দেখি আমার দেওর। তখন আমি তাকে বলি, ও আচ্ছা আদিল তুমি? আমি ভেবেছিলাম তোমার দাদা, তাই জিজ্ঞেস করে নিয়েছিলাম। তখন আমার দেওর বলে, এই ৩টে শাড়ির মধ্যে তুমি রেড কালারের শাড়িটা পরো, তোমাকে দেখতে খুব ভালো লাগবে। তোমার এই রেড কালারের শাড়িতে গোল্ডেন কালারের পাড় আছে, তাই তুমি গোল্ডেন কালারের চুড়ি এবং গোল্ডেন কালারের বড় ইয়াররিংটা পরো এবং লাইট পিঙ্ক কালারের লিপস্টিক নাও, খুব মানাবে তোমাকে। তার মুখ থেকে ড্রেসিং সেন্স দেখে আমি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকি। একটা ছেলে হয়ে তার মধ্যে মেয়েদের পারফেক্ট ড্রেসিং সেন্স দেখে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম। সাধারণত একটা মেয়েও এত সুন্দরভাবে বলতে পারে না কোন ড্রেসের সঙ্গে কোন ইয়াররিং এবং কোন কালারের লিপস্টিকটা ভালো মানাবে, কিন্তু আমার দেওর এত সুন্দরভাবে বলেছিল যে আমি খুব অবাক হয়েছিলাম। ঠিক তখনই আমার শাশুড়ি ঘরের ভিতর ঢুকে আদিলের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে যায়। আদিল তখন বলে, তুমি আমাকে এরকমভাবে কেন টেনে নিয়ে যাচ্ছ মা?
শাশুড়ির ওই রকম ব্যবহার দেখে বলি, আদিল তো কিছুই করেনি, তাহলে কেন আপনি এইভাবে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন? ও তো শুধু আমাকে এটাই বলেছিল কোন শাড়ির সঙ্গে কোন জুয়েলারি পরলে ভালো লাগবে। শাশুড়ি তখন আমার দিকে তাকিয়ে বলে, তুমি ওর ওই সব ফালতু কথায় একদম কান দিবে না। সেদিন বিয়েতে শুধু আমি আর বর গিয়েছিলাম, আমার শাশুড়ি ও দেওর বাড়িতেই ছিল। সেদিন আদিলের কথা মতোই লাল শাড়ি এবং জুয়েলারিগুলো পরে বিয়েতে গেছিলাম। সেদিন বিয়েতে সবাই বলেছিল আমাকে নাকি খুবই সুন্দর দেখাচ্ছে এবং সবাই আমার শাড়ি ও জুয়েলারির নাম করেছিল। মাঝে মধ্যে আদিলের সঙ্গে আমার শাশুড়ির এই রকম ব্যবহার দেখে মনে হতো আদিল হয়তো শাশুড়ির নিজের নয়, সতের ছেলে। কারণ আমার শাশুড়ি তার বড় ছেলেকে খুবই ভালোবাসতো এবং আদিলের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করত। অথচ আদিল কখনো খারাপ কথা বা কারো সঙ্গে খারাপ ব্যবহার করতো না। আমার বর আদিলের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। তার কাছে যখন কিছু দরকার হতো তখনও সে দেওরের সঙ্গে অনেক কড়াভাবেই কথা বলতো। বিয়ের ২-৩ মাস পরে আমি প্রেগন্যান্ট হয়ে যাই এবং আমার শাশুড়ি ও আমার বর এই খবরটা শুনে খুবই খুশি হয়ে যায়। আমার শাশুড়ির যখন আশীর্বাদ নিতে যায় তখন আমার শাশুড়ি একটা অদ্ভুত কথা বলে, যেটা শুনে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। উনি বলেন, ছেলে হোক বা মেয়ে ওতে আমার কিছুই যায় আসে না, কিন্তু যাতে মাঝখানের কিছু না হয়। মানে আমার শাশুড়ি অন্যদিকে ইশারা করছিল। আমি তখন মনে মনে ভাবলাম, এরকম অদ্ভুতভাবে কে আশীর্বাদ করে? এই বাড়ির লোকেদের ব্যবহার আমাকে আজব লাগতো এবং আমি বুঝতে পারছিলাম না যে কি গন্ডগোল আছে। সেদিন আমার শাশুড়ি ঘরের মধ্যে শুয়েছিল, তাই আমি ভেবেছিলাম ঘরের নোংরাগুলো বাইরে বড় ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসবো। তাই নোংরাগুলো নিয়ে গিয়ে আমি পাড়ার যে সবথেকে বড় ডাস্টবিনটা ছিল সেখানেই ফেলতে চলে যাই। ডাস্টবিনে নোংরাগুলো ফেলতে গিয়ে দেখি আমার দেওরের দুটো জিন্স প্যান্ট ওই ডাস্টবিনের মধ্যেই পড়ে আছে। ওই প্যান্ট দুটোকে আমি তুলে নিই এবং ভাবি আমার দেওরের প্যান্ট কে এইভাবে ফেলে দিয়েছে। তখন দেখি প্যান্টের পকেট দুটো মোটা হয়ে ফুলে আছে। তখন তাড়াতাড়ি করে প্যান্ট দুটোকে গুটিয়ে নিয়ে ঘরের ভিতরে চলে আসি এবং আমার রুমের ভিতর গিয়ে দরজাটাকে ভিতর থেকেই লক করে দিই। কারণ আজ আমি দেখার সুযোগ পেয়েছিলাম এই প্যান্টের পকেটের মধ্যে কি থাকে। সেদিন দুপুরের টাইম ছিল এবং বরের বাড়ি আসারও টাইম হয়ে এসেছিল। তাই ভেবেছিলাম ভিতর থেকে দরজাটাকে লক করে দিলে কেউ জানতে পারবে না যে আমি কি করছি এবং আমার শাশুড়ি দরজা খুলতে বললে বলবো আমি জামা চেঞ্জ করছি। তারপর প্যান্টের পকেটে হাত দিতে আমি আশ্চর্য হয়ে যাই, কারণ ওই প্যান্টের পকেটের ভিতর তেঁতুল ভরা ছিল এবং অন্য পকেটে কসমেটিক্সের কিছু জিনিস ভরা ছিল, যেটার মধ্যে আমার একটা লিপস্টিকও ছিল। বেশ কিছুদিন থেকে আমি এই লিপস্টিকটা খুঁজে পাচ্ছিলাম না এবং আমার দুটো ইয়াররিংও ভরা ছিল। আমি এটা কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার জিনিসগুলো দেওরের পকেটের ভিতর কি করছিল। এবং তেঁতুল তো মেয়েরাই শখ করে খায়, টক জিনিস বিশেষত মেয়েরাই খেতে ভালোবাসে। তাহলে আমার দেওর কি মুখের মধ্যে যে জিনিসটা চিবোতো সেটা কি তেঁতুল ছিল? এবং তখন আমার মনে পড়ে আমার দেওরও ঠিক মেয়েদের মতনই কোমর দুলিয়ে দুলিয়ে সারাদিন হেঁটে বেড়ায়। সেদিন সন্ধ্যাবেলায় আমি বরের সামনে শাশুড়িকে জিজ্ঞেস করি আদিলের প্যান্টের পকেট থেকে আমি এই জিনিসগুলো পেয়েছি এবং আমি প্যান্ট ও জিনিসগুলো দেখাই। শাশুড়ি প্রথমে আমার বরের মুখের দিকে তাকায়, তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি যখন দেখে নিয়েছো তাহলে আজ সত্যি কথাটাও বলেই দিই। শাশুড়ি তখন আমার হাত ধরে এবং বলে, জানি না তুমি এতদিন আমাদের ব্যাপারে কি ভেবেছো, কিন্তু আমরা তোমার থেকে কথাটা লুকিয়ে রেখেছিলাম যাতে তুমি খারাপ না ভাবো। আমার মনে একটা ভয় ছিল, তাই তোমাকে সত্যি কথাটা বলিনি। আমি তখন বলি, কি লুকিয়েছেন আপনারা? আমাকে সব সত্যি কথা বলে দেন। আমার শাশুড়ি বলে, তোমার দেওর পুরুষ নয়, একজন কাপুরুষ। জানি না কেন ভগবান আমাকে এরকম সন্তান দিয়েছেন, যাকে এই সমাজে নিয়ে চলা অনেক কঠিন। আমরা আদিলকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয়নি। ডাক্তারও দেখিয়েছি, কিন্তু তাতেও কিছু হয়নি। সেদিন রাত্রেবেলা যখন ও বাড়িতে ছিল না, তখনও হসপিটালে গিয়েছিল তার লিঙ্গ চেঞ্জ করার জন্য। ওর দাদা তখন আদিলকে খুঁজে বের করে এবং বাড়িতে নিয়ে আসে। আদিলের জন্য সমাজের লোক আমাকে অনেক বাজে কথা বলে এবং আমাদের আত্মীয় স্বজনেরাও অনেক উল্টোপাল্টা কথা বলে। ভগবান হয়তো আমাকে সহ্য ক্ষমতা অনেক দিয়েছেন, যার জন্য এরকম সন্তান আমার গর্ভে দিয়েছিলেন। এই বলে আমার শাশুড়ি চোখ থেকে জল বেরিয়ে আসে। আমি তখন শাশুড়িকে জড়িয়ে ধরে বলি, এই কথাটা আপনি আগে আমাকে কেন বলেননি? কিন্তু আপনি তো আদিলের বিয়েও ঠিক করে দিয়েছেন। শাশুড়ি তখন বলে, আত্মীয় স্বজন ও লোকেদের
এটা বলেছি যে আদিলের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি মিথ্যা কথা বলেছিলাম আদিলের বিয়ের ব্যাপারে। আমি তখন বলি, এই কথাটা আপনি যদি আগেই বলতেন তাহলে এই সমস্যার সমাধান অনেক আগেই আমি বের করে ফেলতাম। আদিলকে ভালো সাইকিয়াট্রিক ডাক্তার দেখাতে হবে। এই শহরের সবথেকে যে বেস্ট সাইকিয়াট্রিক ডাক্তার, তার কাছে আদিলকে দেখাতে হবে। তাহলে আদিল ভালো হয়ে যেতে পারে। অত বড় ডাক্তারের কাছে দেখালে অনেক টাকা খরচা হবে, কিন্তু আমার কাছে অত টাকা নেই। শাশুড়ি এই কথাটা বলে যে আমি তাকে শহরের সবথেকে বেস্ট ডাক্তারের কাছে কি করে দেখাবো। আমি শাশুড়িকে বলি, টাকার চিন্তা আপনি একদম করবেন না, যেমনভাবেই হোক টাকার জোগাড় করে নেব এবং আদিলকে সবথেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি বাবার বাড়িতেও টিউশন পড়াতাম এবং ভালো টাকা ইনকাম করতাম, তাই আমি শ্বশুর বাড়িতেও টিউশন পড়ানো শুরু করি এবং ভালো টাকা জোগাড় হয়ে যায়। সেই টাকা দিয়ে ও আমার বরের জমানো কিছু টাকা দিয়ে আমার দেওরের চিকিৎসা শুরু করে দিই। আমার দেওর গত 2 বছর ধরে ভালো সাইকিয়াট্রিক ডাক্তার দেখানোর পরে এখন ভালো আছে এবং তার একটা জায়গায় বিয়েও ঠিক হয়েছে এবং তার বিয়েও হয়েছে। আমরা এখন সবাই খুব ভালো আছি। আমার দেওরও তার বউকে নিয়ে খুব সুখে আছে। আমরা সবাই একসঙ্গে থাকি। আমার একটা মেয়েও হয়েছে এবং আমার মেয়েকে আদিল খুব ভালোবাসে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব